আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মুস্তাং ভ্রমণের অভিজ্ঞতা। আমরা পোখারাতে যেই হোটেলে ছিলাম, দ্য আইসল্যান্ড হোটেল, সেখান থেকে আমরা একটি গাড়ি রিজার্ভ করি মুস্তাংয়ের উদ্দেশ্যে। গাড়িটি রিজার্ভ করা হয় ৩ দিন ২ রাতের জন্য। আপনারা যারা মুস্তাং ভ্রমণ করতে চান, তারা পার্সোনাল রিজার্ভ গাড়ি নিয়েও ভ্রমণ করতে পারবেন, অথবা আপনারা বাসে ভ্রমণ করতে পারবেন। এখানে বিভিন্ন এজেন্সি রয়েছে, তাদের সঙ্গে কথা বলে নিলে আপনারা সব থেকে কম বাজেটে সুন্দর করে ঘুরে আসতে পারবেন। তবে মুস্তাংয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে ভালো গাড়ি ঠিক করতে হবে, কারণ রাস্তাটা অনেকটা ঝুঁকিপূর্ণ এবং ভাঙা রয়েছে, যার কারণে আপনাকে অবশ্যই শক্তিশালী গাড়ি নিতে হবে, যাতে আপনি রাস্তায় কোনো বিপদে না পড়েন। আমরা পোখারা থেকে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা বেয়ে মুস্তাংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। যাত্রাপথে আমরা মনোমুগ্ধ হয়ে হিমালয়ের সুউচ্চ পর্বতমালাগুলো দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। ড্রাইভার ছিল খুবই আন্তরিক এবং হেল্পফুল। তিনি আমাদেরকে যেতে যেতে অনেক দর্শনীয় স্থানগুলোর সামনে গাড়ি থামিয়ে আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছিল। প্রথমে যেতে যেতে আমরা একটি কালী মন্দিরের দেখা পাই। উনি সেখানে গাড়ি পার্কিং করে আমাদেরকে ভিতরে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। আমাদের আমাদের যাত্রাপথে কোনো ক্লান্তি আসেনি, শুধুমাত্র তার আন্তরিকতার কারণে। কালী মন্দিরটি খুবই নিরিবিলিতে অবস্থিত। আমরা কালী মন্দিরটি দেখা শেষে আবার আমাদের যাত্রা শুরু করি মুস্তাংয়ের উদ্দেশ্যে। এই পথে আমাদের সময় লেগেছিল ৬ থেকে ৭ ঘন্টা। রাস্তা দুর্গম এবং ভয়ঙ্কর সুন্দর। অনেক জায়গায় আমাদের রাস্তা এতটাই সংকীর্ণ ছিল যে অপর পাশ থেকে যদি গাড়ি আসে, তো আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। ওই গাড়িটি আমাদেরকে ক্রস করলে দেন আমরা সামনের দিকে যেতে পারি। এবং রাস্তার সাইড দিয়েই রয়েছিল বিশাল বিশাল খাদ। যদি একটি দুর্ঘটনা ঘটে, তবে এখানেই আমাদের সলিল সমাধি হয়ে যেতে পারে। সুতরাং যারা মুস্তাং যাওয়ার প্ল্যান করবেন, তারা অবশ্যই রাস্তার কথাই মাথায় রাখবেন। সামনেই আমরা একটি গরম পানির ফোয়ারা দেখতে পাই। এখানে মূলত যে পানিটা ওঠে সেটা গরম, এটাকে বলা হয় তাতো পানি। আমাদের ড্রাইভার সেখানে দাঁড়িয়ে আমাদেরকে একটু দেখার সুযোগ করে দিয়েছিলেন। এরপরে আমাদের আবার যাত্রা শুরু হয়। পাহাড়ি দুর্গম রাস্তা। সত্যি এ যেন এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি নেপাল। আমাদের প্রতিটি মুহূর্ত এত সুন্দর কেটেছে, যা বলে প্রকাশ করা যাবে না। একটু পরপরই আমরা দাঁড়াচ্ছিলাম এবং বিভিন্ন জায়গা দেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে বিশাল এক ঝর্ণার দেখা পাই, যা আমাদেরকে পুলকিত করেছিল এবং আমরা থামতে বাধ্য হই। সেখানে ঝর্ণার পানিতে কিছুক্ষণ আমরা হাত ভিজিয়েছিলাম। পানি এত ঠান্ডা ছিল, যা বলে বোঝানো সম্ভব নয়। আমরা ঝর্ণা দেখা শেষে আমরা আবার পাহাড়ি আঁকাবাঁকা পথে চলা শুরু করি। সামনে চলতে চলতেই আমরা বরফ অঞ্চলের ইয়াকের দেখা পাই। ইয়াক দেখে আমাদের সত্যি অনেক আনন্দ এবং ভালো লাগা কাজ করে। আমাদের ড্রাইভার বলতেছিল, আপনাদের কপাল অনেক ভালো, কারণ আপনারা পথে সমস্ত কিছু দেখা পেয়ে যাচ্ছেন। আমরা উচ্ছ্বসিত ছিলাম ইয়াককে দেখতে পেয়ে। এখানে অনেকগুলো ইয়াক ছিল। আমরা তাদের সঙ্গে কিছু সময় অতিবাহিত করে আবার সামনের দিকে চলা শুরু করলাম। পাহাড়ি রাস্তা এবং আমাদের ড্রাইভার দুটো মিলে আমাদের জার্নি ছিল খুবই খুবই উপভোগের। একটু সামনে যেতেই আমাদের চেকপোস্ট পড়ে। আমরা সেখান থেকে আমাদের লোয়ার মুস্তাংয়ের যে ভ্রমণের জন্য অনুমতিপত্র লাগে, তা আমরা নিয়ে নিই। এখানে বলে রাখি, যারা সার্কভুক্ত কান্ট্রি, তাদের জন্য ফি লাগবে ১,০০০ টাকা। আর সার্কের বাইরে যারা, তাদের জন্য লাগবে ৩,০০০ টাকা। তো আমরা সার্কের ভিতরে ছিলাম জন্য আমাদের কম লেগেছিল, আমাদের দুইজনের ২,০০০ টাকা লাগে। আমরা অনুমতি
অনুমতিপত্র নিয়ে সামনের দিকে আবার চলা শুরু করি। আপনি যদি সুপার মুস্তাংয়েও যেতে চান, সেক্ষেত্রেও আপনাকে আরো এক্সট্রা ১,০০০ টাকা পে করতে হবে এবং অনুমোদন নিতে হবে। ১-২ ঘন্টা চলার পরেই আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য জমসম শহরের মোটামুটি কাছাকাছি চলে আসি। জমসম শহরটি পাশেই একটি এয়ারপোর্ট রয়েছে। আমরা জমসম শহরের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা হিমালয়ের চূড়াগুলো দেখতে দেখতে সময় অতিবাহিত করি। এরপর আমরা বিভিন্ন হোটেল খুঁজতে থাকি, কারণ আমরা পূর্বে বুকিং না করেই চলে এসেছি। এখানে এসে আমরা দাম দর করে একটি হোটেল ঠিক করব। আগে থেকেই আমাদের এরকম প্ল্যান ছিল। তো প্ল্যান অনুযায়ী আমরা হোটেল খোঁজা শুরু করলাম। আমাদের ড্রাইভার আমাদেরকে হোটেল খোঁজায় সর্বাত্মক সহযোগিতা করেছিল। তিনি একটি হোটেলে গিয়ে দাম দর ঠিক করে আমাদের জন্য একটি রুম বুক করেন। বলে রাখি, আমাদের ড্রাইভারের জন্য আমাদের কোনো রুম ঠিক করা লাগেনি, কারণ তাদের এখানে আলাদা কটেজ রয়েছে ড্রাইভারদের জন্য। তারা সেখানে বিভিন্ন এজেন্সি যারা ড্রাইভার থাকে তারা সেখানেই স্টে করে। আমাদের হোটেলটি ছিল সত্যি চমৎকার। আমাদের রুমও ছিল অত্যন্ত সুন্দর একটি রুম, যেখান থেকে আমরা হিমালয়ের চূড়াগুলো দেখতে দেখতে আমাদের সকাল কেটে গিয়েছিল। যাই হোক, রুমটা ঠান্ডা, কিন্তু তারা আমাদেরকে হিটার দিয়েছিল। ওনারা আগেই বলে রেখেছিল যে রাত্রে মাইনাসে নামবে তাপমাত্রা, সুতরাং আপনাদেরকে হিটার ব্যবহার করতে হতে পারে। সেই কথা সেই কাজ, এত পরিমাণে ঠান্ডা লাগা শুরু করলো একটু পরেই আমরা হিটার চালাতে বাধ্য হই। পরের দিন সকালবেলা আমরা মুক্তিনাথ দর্শনে যাব এবং আমরা লেক দেখতে যাব। পরের দিন সকালে আমরা মারফা ভিলেজ দেখে আমরা আবার পোখারাতে ব্যাক করব, এরকম আমাদের প্ল্যান। পরের দিন সকালে উঠেই আমরা দেখতে পাই রাতে একটু স্নোফল হয়েছিল, যা আমাদের কপালে ছিল না দেখার, যার কারণে আমরা দেখতে পাইনি। রাস্তায় বের হয়ে দেখতে পাই হালকা হালকা বরফ পড়ে আছে। এখানে আপনাকে মুক্তিনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করি সকালের নাস্তা শেষে। মুক্তিনাথে যাওয়ার সময় আপনার একটি চেক পোস্ট করবে, যেখান থেকে আপনাকে অনুমতি নিতে হবে আপনি কোথায় কোথায় যেতে চাচ্ছেন এবং আপনার কয়জন টুরিস্ট রয়েছেন সেগুলো ইনফরমেশন ওখানে আপনার দিয়ে সামনের দিকে এগোতে হবে, কারণ তারা নিরাপত্তার দিকটা সব থেকে বেশি জোর দেয়। এজন্য সকল ইনফরমেশন তারা আপনার কাছ থেকে কালেক্ট করবে। মুক্তিনাথে যাওয়ার সময় পাহাড়ি রাস্তাটা পূর্বে যা দেখেছি তার থেকেও আরো অসাধারণ ভাবে ভয়ঙ্কর ছিল, কারণ একটু পর পরেই খাদ, এবং খাদগুলো এত গভীর যে এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে তবে বাঁচার চান্স নাই বললেই চলে। সামনের দিকে এগোচ্ছি আর আমাদের পাশে, যে পাশেই তাকাবেন সেই পাশেই আপনি হিমালয়ের চূড়া দেখতে পাবেন। যেতে যেতে আমরা কাকবেনি গ্রামে দাঁড়িয়ে যাই এবং সেখানে একটি আমরা মনেস্ট্রি পাই, যেখানে আমরা কিছুটা সময় অতিবাহিত করি। এরপরে যেতে যেতে আরেকটি নদী আর যেটি হিমালয় থেকে নেমে আসছে, আমরা সেই নদীতে দাঁড়িয়ে যাই। ওখানে দাঁড়ানো থাকা অবস্থায় একটি গাড়ি দেখি নদীর মাঝে আটকা পড়ে যায়। আমাদের ড্রাইভার আমাদেরকে বলে আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি তাদেরকে সাহায্য করতে পারি। আমরা অনুমতি দেওয়ার পরে তিনি তার গাড়ি দিয়ে টেনে ওই গাড়িটি উঠিয়ে দেন। আমরা একটু পরেই মুক্তিনাথে পৌঁছে যাই। মুক্তিনাথে পৌঁছার পর ওঠার জন্য আমরা দুটি ঘোড়া ঠিক করি। আমি এবং ইমু দুইজনে দুটি ঘোড়ায় আরোহণ করি। এটি ছিল আমার জীবনের প্রথম ঘোড়া আরোহণ। সত্যি অভিজ্ঞতা এত ভালো ছিল কিন্তু ভয়ঙ্কর ছিল, কেননা ঘোড়ায় চড়ে আমরা যখন আসছিলাম তখন ঘোড়া ঠিক খাদের কিনারা বেয়ে উপরের দিকে উঠতেছিল। প্রায় 10-12 মিনিট পরে আমরা মুক্তিনাথের যে সিঁড়ি রয়েছে সেখানে পৌঁছাই। এরপর আমাদেরকে কিছু সিঁড়ি পায়ে হেঁটে উপরে উঠতে হয়। উপরে উঠার পরে সেখানে দেখি
হিন্দু ধর্মাবলম্বী এবং বৌদ্ধ ধর্মাবলম্বী যারা এখানে পূজা দেওয়ার জন্য আসে তাদের অনেক ভিড়। এখানে গোসল করার জন্য জায়গা রয়েছে এবং 101টি পানির ফোয়ারা রয়েছে, যেখানে সবাই তাদের বিশ্বাস এখানে 101টি যে পানির ফোয়ারা রয়েছে সেটি যদি গায়ে মাখে তবে তারা এখানে পাপ মুক্তি লাভ করে। এত ঠান্ডার মাঝেও তাদের ধর্মীয় বিশ্বাস থেকে তারা এই ঠান্ডা পানিতে নিজেদের গা ভিজিয়ে নেয়। এটা আসলে যার যার ধর্মীয় বিশ্বাস, তাদের বিশ্বাসকে অবশ্যই শ্রদ্ধা করা উচিত এবং তারা এখানে আসেই শুধুমাত্র পাপ মোচন করার জন্য। আমরা দেখছি আর অবাক হচ্ছিলাম যে এত ঠান্ডার মাঝেও কতটা ধর্মীয় বিশ্বাস থাকলে তারা এই অসাধ্য কাজটি সাধন করে থাকে। মন্দির দেখা শেষে সামনের দিকে এগিয়ে আসি এবং একটি জায়গা থেকে চতুর্পাশে, মুক্তিনাথের চতুর্পাশে আমরা হিমালয়ের চূড়াগুলো দেখতে পাই। সত্যি আমাদের মুস্তাং ছিল অসাধারণ এবং উপভোগের মতো। যারা এই নেপাল যাবেন একটু হলেও চেষ্টা করবেন লোয়ার মুস্তাংটা অন্তত ঘুরে আসার জন্য। সময় কম ছিল জন্য আপার মুস্তাং এর পারমিশন নেইনি, যার কারণে আমরা লোয়ার মুস্তাং দেখেই ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা মুক্তিনাথ দর্শন শেষে আমরা মুক্তিনাথের পাদদেশে একটি হোটেলে হালাল ফুড পেয়ে যাই। সেখানে আমরা নন ভেজ খাবার খাই। খাবারের টেস্ট অনেক ভালো ছিল। এখানে সব থেকে একটি খাবার আমার ভালো লেগেছিল, সেটি হচ্ছে এখানকার একটি ডাল আছে যা সত্যি অসাধারণ খেতে। এবং ইমো দুজনেই খুব তৃপ্তি সহকারে সেই ডালটি খেয়েছিলাম। মুক্তিনাথ দর্শন শেষে আমরা দুম্বা লেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। দুম্বা লেক যেতে দুর্গম পথ পাড়ি দিতে হয় বেশ। এই পথটা খুবই দুর্গম এবং বাতাস এত পরিমাণে থাকে, আপনাদের ড্রাইভার যার যে এজেন্সির মাধ্যমে যাবেন তারা যদি আপনাকে বলে যে এখন যাওয়া যাবে তবেই যাবেন, নাহলে আপনার পেমেন্ট ক্যান্সেল করে দিবেন। কারণ দুম্বা লেক যেতে প্রচুর পরিমাণে বাতাস পেতে হয় এবং বাতাসে মনে হয় যে গাড়ি উড়িয়ে নিয়ে যাবে এমন বাতাস। তো সুতরাং ওরা সবকিছু বুঝে শুনেই আপনাকে বলবে যে এখানে যাওয়া যাবে কিনা। দুম্বা লেকটি হিন্দু ধর্মাবলম্বী এবং বৌদ্ধ ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের একটি তীর্থস্থান। তারা বিশ্বাস করে এই পানি খুবই পবিত্র, যার কারণে এখানে তারা হাত বা পা কোনো কিছুই ধুইতে দেন না। আমরা দুম্বা লেক দেখা শেষে আবার জমসম শহরে ফিরে আসি এবং নাইট স্টে করি। এখানকার জীবনযাত্রা সত্যি খুবই কষ্টকর। যারা পাহাড়ি অঞ্চলের লোক না তাদের জন্য প্রায় অসম্ভব জীবনযাত্রা। এরপরে আমরা পরের দিন সকালবেলা মারফা শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। মারফা ভিলেজটি দেখতে এত অসাধারণ লেগেছিল আমার কাছে, এত সিমসাম এবং পরিপাটি একটি গ্রাম আপনাকে আকৃষ্ট করবে। প্রতিটি বাড়ি পরিষ্কার, প্রতিটি রাস্তা পরিষ্কার এবং পাশেই রয়েছে আপেল বাগান। আমরা এখান থেকে আপেল কিনে নিয়ে এসেছিলাম বাংলাদেশে। আপেলগুলো সত্যি খেতে অসাধারণ ছিল। এখানে একটি চকলেট আপেল পাওয়া যায় যেটা টেস্ট আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছিল। যাই হোক, আমাদের মুস্তাং ভ্রমণ সত্যিই আমরা খুবই উপভোগ করেছিলাম। আপনারাও যারা নেপাল ঘুরতে যাবেন অবশ্যই একবার হলেও মুস্তাং ঘুরে আসবেন। মুস্তাং সত্যিই অসাধারণ দেখতে। আর মাথায় রাখবেন যাত্রাপথে আপনাদের একটু কষ্ট হতে পারে, কারণ চূড়াও রাস্তাও রয়েছে, রাস্তার কাজ চলছে এবং সারা বছর এখানে রাস্তার কাজ চলে। পাহাড় ধস হয়, বিভিন্ন সিজনেই পাহাড় ধস হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে আপনারা মুস্তাং অ্যাভয়েড করবেন, কারণ এই সময় খুবই রাস্তা পিচ্ছিল থাকে এবং পাহাড় ধসের সম্ভাবনা অনেক বেশি থাকে। দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। যারা পছন্দ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উৎসাহ প্রদান করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে আপনার পরবর্তী ভিডিওতে। দাদা আসসালামু আলাইকুম।